ব্যাংকার বন্ধুরা আসসালামু আলাইকুম। ব্যাংকার্স লার্নিং ক্লাবের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আর্টিকেল 6 নিয়ে কথা বলছিলাম, ইউসিপি 600 এর অ্যাভেলেবিলিটি নিয়ে আমাদের বিশদ আলোচনা চলছিল। আমরা অ্যাভেলেবিলিটির আলোচনা শেষ করতে পারিনি। আজকে সেই অ্যাভেলেবিলিটি আলোচনার পার্ট বি, অর্থাৎ এই অ্যাভেলেবিলিটি অর্থাৎ অ্যাভেলেবেল উইথ এবং অ্যাভেলেবেল বাই নিয়ে কথা বলছিলাম, এবং এই অ্যাভেলেবেল উইথ এবং বাইয়ের মধ্যে যে রিলেশন সেটা আমরা বিল্ড আপ করার চেষ্টা করছিলাম, এবং এই রিলেশনে যে বিভিন্ন ব্যাংকগুলোর ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে পার্ট বি নিয়ে কথা বলবো, অর্থাৎ এই আলোচনার দ্বিতীয় অংশ এটা। তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন এতদিন, আমার ভিডিওগুলো দেখেছেন এবং সামনেও দেখবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, কাজে লাগছে, এবং আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো আপনারা কেমন চান, বা কোনো পরিবর্তন বা অন্য কোনো ভাবে ভিডিওগুলো চান কিনা আমাকে একটু জানাবেন। তা আমরা আর্টিকেল 6 নিয়ে কথা বলছিলাম। বেসিক্যালি আর্টিকেল 6-এ আমরা প্রবেশ করতে পারিনি। আমরা আর্টিকেল 6-এর অ্যাভেলেবিলিটি নিয়ে আগের ভিডিওতে কথা বলেছি, আজকেও অ্যাভেলেবিলিটি নিয়ে কথা বলবো। দেন এই আর্টিকেলগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও কয়েকটি ভিডিওতে একদম পরিপূর্ণভাবে আলোচনা করব। তা আমাদের লাস্ট ভিডিওর যে লাস্ট স্লাইড ছিল, লাস্ট মানে বিগত প্রেজেন্টেশনের লাস্ট স্লাইড, আমরা এ পর্যন্ত এসেছিলাম। এখানে আমরা বলছিলাম যে নমিনেটেড ব্যাংক আসলে একটা ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে বেনিফিশিয়ারি এবং এলসি ইস্যুইং ব্যাংকের মধ্যে। কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলতে গিয়ে আমরা একবার বলেছি, সেটা হলো নমিনেটেড ব্যাংক যদি সে নেগোসিয়েশন করতে নাও চায়, কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হলেও তার অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে যদি ডকুমেন্টটা সে কমপ্লায়েন্ট ডকুমেন্ট হিসেবে ট্রিট করতে পারে, অর্থাৎ ডকুমেন্ট চেক করে যদি দেখিয়ে এটা কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন, তাহলে তার মাস্ট সেটা ফরওয়ার্ড করবে ইস্যুইং ব্যাংকের বরাবর, অথবা যদি এটা কনফার্ম এলসি হয় কনফার্মিং ব্যাংকের বরাবরে সে এটা মাস্ট ফরওয়ার্ড করবে। তো আগের দিনের যে আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, এখানে দুই ধরনের নমিনেটেড ব্যাংক আসলে থাকার সুযোগ আছে। সেটা হচ্ছে মেয়ারলি নমিনেটেড ব্যাংক, আর একটা হচ্ছে নমিনেটেড ব্যাংক অ্যাক্ট হিজ নমিনেশন। অর্থাৎ আপনাকে যখন নমিনেটেড ব্যাংক হিসেবে সিলেক্ট করা হলো, এলসিতে উল্লেখ করা হলো যে আপনি একটা নমিনেটেড ব্যাংক, যে আপনি সে ব্যাংক অফ চায়না শেনজেন ব্রাঞ্চ, তাহলে ইস্যুইং ব্যাংক আপনাকে কিন্তু কিছু ক্ষমতা দিল। সেই ক্ষমতা কি হচ্ছে, আপনি ডকুমেন্ট অনার করার বা নেগোশিয়েট করার ক্ষমতা আপনাকে দিল। আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা দায়িত্ব আপনাকে অর্পণ করা হলো, সেটা হলো ডকুমেন্ট যদি কমপ্লেন প্রেজেন্টেশন হয় আপনি মাস্ট সেটা ইস্যুইং ব্যাংকের বরাবর, অথবা যদি এটা কনফার্ম এলসি হয় কনফার্মিং ব্যাংকের বরাবর আপনি সেটা পাঠিয়ে দেবেন। আর যদি কনফার্ম এলসি হয় সেক্ষেত্রে নর্মালি যেটা হয়, কনফার্মিং ব্যাংকগুলোকেই নমিনেটেড ব্যাংক হিসেবে এখানে উল্লেখ করা হয়। সেক্ষেত্রে কনফার্মিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক এক ব্যাংকই হয়ে যায়। সেক্ষেত্রে তার সেই একই দায়িত্ব, সে ডকুমেন্ট চেক করে সে যদি অবশ্যই সে যদি কনফার্মিং ব্যাংক হয় তাকে এখানে কিন্তু বেনিফিশিয়ারিকে পেমেন্ট করতে হবে, ফাইন্যান্স করতে হবে, নেগোশিয়েট করতে হবে, অনার করতে হবে, দেন ডকুমেন্টটা এলসি ইস্যুইং ব্যাংকের বরাবর সে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে নমিনেটেড ব্যাংক দুই রকমের। একটা হচ্ছে মেয়ারলি ফরওয়ার্ড ডকুমেন্ট উইদাউট অনার নেগোসিয়েশন। একটা ডকুমেন্ট সে অথরাইজেশন আছে, এলসির মাধ্যমে তাকে অথরাইজেশন দেওয়া হলো, কিন্তু সে আসলে অনারও করলো না, নেগোশিয়েটও করলো না, সে সরাসরি ডকুমেন্টটা এলসি ইস্যুইং ব্যাংকের বরাবর বা কনফার্ম এলসি যদি হয় তাহলে কনফার্মিং ব্যাংকের বরাবর সেই ডকুমেন্টটা পাঠিয়ে দিল। এখানে কি বলা হচ্ছে, সিডিএসএস গাইডে কিন্তু বলা হচ্ছে এই ধরনের নমিনেটেড ব্যাংকের আসলে কি নো গ্রেটার ক্যাপাসিটি দেন দ্য বেনিফিশিয়ারি। যেমন একটা কেস যদি আসে এমন যে এলসি ইস্যু করা হলো, বেনিফিশিয়ারি প্রেজেন্ট দ্য ডকুমেন্ট টু নমিনেটেড ব্যাংক, নমিনেটেড ব্যাংক এটা সরাসরি ডকুমেন্ট ফরওয়ার্ড করলো ইস্যুইং ব্যাংকের কাছে, ইস্যুইং ব্যাংক তারপর দেখলো যে এখানে আসলে একটা ফ্রড আছে, এবং এই ফ্রডের ব্যাপারে ইস্যুইং ব্যাংকের কোনো ডাউট নেই। এখন ইস্যুইং ব্যাংক নট অব্লিগেটেড টু মেক পেমেন্ট বিকজ নো অ্যাক্ট অফ নমিনেটেড ব্যাংক। অর্থাৎ এখানে ইস্যুইং ব্যাংক যদি ফ্রডটা ধরতে পারে, সে কিন্তু আসলে নমিনেটেড ব্যাংকের কাছে আর পেমেন্ট করার তার বাধ্যবাধকতা নেই, কারণ সে কিন্তু এখানে একটা ফ্রডকে সে তৈরি করতে পারছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে নমিনেটেড ব্যাংক হিসেবে যে অ্যাক্ট করার কথা, যে নেগোসিয়েশন করা বা অনার করা, সে কিছুই করেনি, সরাসরি ডকুমেন্টটা তার কাছে পাঠিয়ে দিয়েছে। সো ইস্যুইং ব্যাংক আসলে নমিনেটেড ব্যাংককে পেমেন্ট করার ব্যাপারে কোনো অব্লিগেশন নেই। যেখানে কি বলা হচ্ছে, নমিনেটেড ব্যাংক হ্যাজ নো গ্রেটার ক্যাপাসিটি দেন দ্য বেনিফিশিয়ারি। আচ্ছা, এবার দেখেন যদি এমন হয় নমিনেটেড ব্যাংক অ্যাক্ট হিজ নমিনেশন, অর্থাৎ
এখানে নমিনেটেড ব্যাংক তার নমিনেশনের যে অ্যাক্ট অর্থাৎ অনার করা নেগোশিয়েট করে সেটা করেনি। আর যদি দ্বিতীয় ক্ষেত্রে এমন হয় যে সে অনার করলো বা নেগোশিয়েট করলো, অনার অথবা নেগোশিয়েট করলো ডকুমেন্ট, বেনিফিশিয়ারি যে ডকুমেন্ট জমা দিল সেটা চেক করার পর দেন সেই ডকুমেন্টটা ফরওয়ার্ড করলো কাকে, এলসি ইস্যুইং ব্যাংকের কাছে, অথবা যদি কনফার্মিং ব্যাংক থাকে কনফার্মিং ব্যাংক, আমরা ধরে নিচ্ছি এলসি ইস্যুইং ব্যাংকের কাছে সেটা ফরওয়ার্ড করে দিল। এই যে ফরওয়ার্ড করার আগে সে কিন্তু এটা অনার করলো বা নেগোশিয়েট করলো, অর্থাৎ সে অ্যাক্টেড অন ইটস নমিনেশন, অর্থাৎ সে নমিনেশনের যে অ্যাক্ট সে কিন্তু সে কার্যাবলী সাধন করেছে। এখানে সেটা না করে ডকুমেন্ট ফরওয়ার্ড করেছে, এখানে সে নমিনেশনের যে কাজ নেগোসিয়েশন বা করা অনার করা সেটা কিন্তু সে করলো। দেন কি হলো, কেস কি বলছে দেখেন, এলসি ইস্যু বেনিফিশিয়ারি প্রেজেন্ট করলো ডকুমেন্ট নমিনেটেড ব্যাংকের কাছে, নমিনেটেড ব্যাংক অ্যাক্ট অন হিজ নমিনেশন, সে অনার বা নেগোসিয়েশন কিছু একটা করলো, দেন ডকুমেন্টটাকে ইস্যুইং ব্যাংকের কাছে পাঠালো। তারপর ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট চেক করতে গিয়ে দেখলো বা ইস্যুইং ব্যাংক জানতে পারলো এখানে একটা ফ্রড এস্টাবলিশড হয়েছে এবং এই ফ্রডের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগের ক্ষেত্রে আমরা কি বলেছি, ইস্যুইং ব্যাংক নট অব্লিগেটেড, কিন্তু এখানে কিন্তু কি বলছে দেখেন, ইস্যুইং ব্যাংক obligated to make payment because of act of nominated bank, because the nominated bank is already act as nomination। অর্থাৎ আপনি এই ক্ষেত্রে নমিনেটেড ব্যাংক যদি অনার বা নেগোসিয়েশন করে, ইস্যুইং ব্যাংকের কাছে যদি ডকুমেন্ট আসে, কোনো ফ্রড ডকুমেন্ট যদি ইন অর্ডার থাকে এবং সে যদি জানে ডকুমেন্ট ইন অর্ডার থাকার পরেও যদি সে কোনো ফ্রড এস্টাবলিশ করতে পারে, তারপরেও কিন্তু ইস্যুইং ব্যাংক এখানে পেমেন্ট দেওয়া থেকে বিরত থাকতে পারবে না। কারণ হচ্ছে সে এই নমিনেটেড ব্যাংকে সেই কিন্তু সিলেক্ট করেছে তার এলসিতে, অর্থাৎ এই নমিনেটেড ব্যাংক তার একজন ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি হিসেবে সে কাজ করে ফেলেছে, এখন তাকে অবশ্যই রিএম্বার্স করতে ইস্যুইং ব্যাংক বাধ্য। কারণ আর্টিকেল 7C তে কি বলা হচ্ছে দেখেন, an issuing bank's undertaking to reimburse a nominated bank is independent of the issuing bank's undertaking to the beneficiary। অর্থাৎ একটা এলসি মানে আমরা কি জানি যে বেনিফিশিয়ারিকে ইস্যুইং ব্যাংকের একটা আন্ডারটেকিং, যে তুমি ডকুমেন্ট ঠিকমতো সাবমিট করলে আমি তোমাকে পেমেন্ট করে দিব। আবার আপনি যখন এলসিতে একটা ব্যাংকে নমিনেটেড ব্যাংক হিসেবে আপনি সিলেক্ট করছেন, এবং এই সিলেক্ট করা মানে হচ্ছে আপনি তাকে নমিনেটেড ব্যাংক হিসেবে অ্যাক্ট করার তাকে কর্তৃত্ব দিচ্ছেন। এখন সে যদি আপনার দেয়া সে দায়িত্ব বা আপনার দেওয়া যে কর্তৃত্ব অনুযায়ী সে যদি তার দায়িত্ব পালন করে থাকে, আপনি কিন্তু তাকে পেমেন্ট করতে বাধ্য। এবং বেনিফিশিয়ারিকে আপনি যে পেমেন্ট করার অব্লিগেশন বা কমিটমেন্ট দিচ্ছেন সেটা, আর নমিনেটেড ব্যাংকে আপনি পেমেন্ট করার বা তাকে দায়িত্ব পালন করার যে সুযোগ দিচ্ছেন সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা, একটার সাথে আপনি একটা কোরিলেট করতে পারবেন না। এই জন্যই আপনাকে অবশ্যই নমিনেটেড ব্যাংকে পেমেন্ট রিএম্বার্স করতে হবে। তাহলে এখানে দেখেন, আমরা যখন এলসি ওপেন করি এবং এলসিতে যদি একটা নমিনেটেড ব্যাংক থাকে, সেক্ষেত্রে ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং কিন্তু দুইটা, আমি একটু যেটা বলেছিলাম, একটা হচ্ছে নমিনেটেড ব্যাংকে রিইম্বার্স করা, অর্থাৎ নমিনেটেড ব্যাংক যদি পেমেন্ট দিয়ে দেয় বেনিফিশিয়ারিকে সেটা রিইম্বার্স করা, আর হচ্ছে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করা। এখন আমি যে দুটো উদাহরণ দিয়েছি, সেকেন্ড উদাহরণের ক্ষেত্রে এখানে কি হচ্ছে দেখেন, আসলে নমিনেটেড ব্যাংক অ্যাক্ট অ্যাজ পার অথরাইজেশন অফ দ্য ইস্যুইং ব্যাংক মেক পেমেন্ট টু দ্য বেনিফিশিয়ারি উইদাউট হ্যাভিং এনি নলেজ অ্যাবাউট ফ্রড। ইস্যুইং ব্যাংক হ্যাজ অ্যান অব্লিগেশন টু রিএম্বার্স দ্য ইনোসেন্ট পার্টি। এখানে ইনোসেন্ট পার্টি হচ্ছে নমিনেটেড ব্যাংক, কারণ নমিনেটেড ব্যাংক আসলে এখানে ফ্রডের ব্যাপারে কিছু জানেই না। ইস্যুইং ব্যাংক তাকে সে কর্তৃত্ব দিয়েছে, সুযোগ দিয়েছে, সেই সুযোগটা ব্যবহার করে সে তার অ্যাক্ট অনুযায়ী সে তার কাজ করেছে, সে পেমেন্ট করেছে, এখন তাকে কিন্তু ইস্যুইং ব্যাংক পেমেন্ট করে দিতে বাধ্য। এখানে নমিনেটেড ব্যাংক হ্যাজ গ্রেটার ক্যাপাসিটি দেন দ্য বেনিফিশিয়ারি। এখন ইউসিবি 600 দেয়ার আর নো রুলস টু রিফিউজ মেক রিইম্বার্স, মানে ইউসিবি 600 এর কোথাও কিন্তু আপনি কোনো অপশন পাবেন না যে কোনো রিইম্বার্সমেন্টকে রিফিউজ করার ব্যাপারে, অর্থাৎ আপনাকে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রিইম্বার্স করার ব্যাপারে কঠিন এবং স্ট্রিক্ট আপনাকে রেগুলেশন দেয়া হয়েছে, যাতে আপনি রিইম্বার্সটা অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করেন, কোথাও কিন্তু রিফিউজ করার আপনি পাবেন না। If there is an event involving an innocent party, issuing bank must reimburse. Issuing bank pay to an innocent party, not fraudster। অর্থাৎ ইস্যুইং ব্যাংক আসলে এখানে এই ক্ষেত্রে এই যে সেকেন্ড কেসে আমি যেটা বললাম, এখানে আসলে ফ্রড যদি বেনিফিশিয়ারি হয়েও থাকে, ইস্যুইং ব্যাংক কিন্তু পেমেন্ট করছে নমিনেটেড ব্যাংকের কাছে, সে রিইম্বার্স করছে নমিনেটেড ব্যাংকে। তো এলসির ইউসিবি 600 অনুযায়ী কিন্তু ইস্যুইং ব্যাংকের এখানে কিন্তু একটা খুবই মানে একটা রিস্কই বলা যাবে না, ইস্যুইং ব্যাংকের উপর একটা বড় ধরনের একটা অব্লিগেশন এখানে আরোপ করা হয়েছে। আচ্ছা, আবার আমি আজকের ভিডিওর প্রথম দিকে কিংবা আগের ভিডিও শেষের দিকে আমি কি বলেছিলাম যে নমিনেটেড ব্যাংক আসলে একটা ট্রাস্টেড ইন্টারমিডিয়েরি হিসেবে মানে ইউজ হয়, বা ইস্যুইং ব্যাংক করতে নমিনেটেড হয় একটা ট্রাস্টেড ইন্টারমিডিয়েরি হিসেবে বিটুইন কে, ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি। এটা কিভাবে হয় দেখেন,
এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনারা পজ দিয়ে পড়ে নিতে পারেন। আমি তারপরও এটাকে সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে ক্রেডিটের অর্থাৎ এলসির একটা এক্সপায়ারি ডেট থাকে এবং আপনি সেখানে কিন্তু নমিনেটেড ব্যাংকের নাম বলে দিচ্ছেন এবং এক্সপায়ারি প্লেস বলে দিচ্ছেন। এখন ধরেন একটা এলসি কি হয়, নমিনেটেড ব্যাংক তার কাছে যখন ডকুমেন্ট আসে সেই ডকুমেন্ট রিসিভ করে, চেক করে, দেন সেটা ফরওয়ার্ড করে দেয় ইস্যুইং ব্যাংকের কাছে বা কনফার্ম ব্যাংকের কাছে। এবং ফরওয়ার্ডিং শিডিউলে সে কিন্তু কিছু স্টেটমেন্ট মেনশন করে, বিভিন্ন ফরওয়ার্ডিং শিডিউলে তার কিন্তু স্টেটমেন্ট লেখা থাকে। এখন প্রবলেমটা কি বা সে কিভাবে ট্রাস্টেড একটা পার্টনার হচ্ছে কি দেখেন, আপনি এলসিতে বলে দিলেন যে লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন হচ্ছে 10 তারিখ, অর্থাৎ 10 তারিখের মধ্যে প্রেজেন্টেশন করলে সেটা আর ডিসক্রিমিনেন্সি হবে না। এখন বেনিফিশিয়ারি নমিনেটেড ব্যাংকে ঠিক 10 তারিখে ডকুমেন্টটা প্রেজেন্ট করলো, স্বাভাবিকভাবেই নমিনেটেড ব্যাংক ডকুমেন্টটা চেক করে একটা ফরওয়ার্ডিং শিডিউল করে আপনার ব্যাংকে যখন ডকুমেন্টটা পাঠাবে, আপনি কনফার্মিং ব্যাংক হন আর এলসি ইস্যুইং ব্যাংক হন, আপনার কাউন্টারে যখন ডকুমেন্টটা আসবে সে 3-4 দিন সময় নিল পরীক্ষা করতে, তারপর কুরিয়ারে পাঠালো বা ইন্টারন্যাশনাল কুরিয়ারে পাঠালো। আসলে আপনি যখন এলসিটা হাতে পাবেন, ডকুমেন্টটা হাতে পাবেন, ততদিনই কিন্তু লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন কিন্তু চলে গেছে স্বাভাবিকভাবেই, কারণ সে শেষ দিনে সে প্রেজেন্ট করেছে। কিন্তু এলসির শর্ত অনুযায়ী কিন্তু সে লাস্ট ডেট অফ প্রেজেন্টেশনের যে ডেট, সেই ডেটে যদি সে নমিনেটেড ব্যাংকে প্রেজেন্ট করে তাহলে কিন্তু সেটা কমপ্লাইট, সেখানে কিন্তু আপনি ডিসক্রিমিনেন্সি ধরতে পারবেন না। এখন আপনি কি অন্য একটা দেশ থেকে সে জানতে পারবেন যে ওই বেনিফিশিয়ারি নমিনেটেড ব্যাংকে কবে ডকুমেন্টটা প্রেজেন্ট করেছে? এটা কিন্তু আপনার জানার সুযোগ নেই। তো সেক্ষেত্রে আপনাকে কি বিশ্বাস করতে হয়? নমিনেটেড ব্যাংক যখন ডকুমেন্টটা আপনার কাছে ফরওয়ার্ড করছে, তার ফরওয়ার্ডিং শিডিউলে সে কিন্তু কিছু স্টেটমেন্ট দিচ্ছে। সে হয়তো বলছে যে যে বেনিফিশিয়ারি ডকুমেন্টটা এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী কমপ্লাই হয়েছে, কিংবা সে কিন্তু উল্লেখ করে দিতে পারে যে স্পেসিফিক্যালি যে আমি ঠিক উইদিন দ্য এক্সপায়ারি ডেট বা উইদিন দ্য ডেট অফ প্রেজেন্টেশন আই হ্যাভ রিসিভ দ্যাট ডকুমেন্ট, এই ধরনের একটা স্টেটমেন্ট দিতে পারে। বা সে বলতে পারে যে ডকুমেন্ট প্রেজেন্টেশনের ব্যাপারে যে ক্লজ, সেই ক্লজটাকে ইন্ডিকেট করে বলতে পারে যে অমুক ফিল্ড অত কমপ্লাইড। তাহলে এই যে নমিনেটেড ব্যাংকের এই স্টেটমেন্টের যে কথাগুলো আপনি কিন্তু জানেন না সে আসলে সে 11 তারিখ দিয়েছে কিনা, কিন্তু আপনি কিন্তু তার স্টেটমেন্ট দেখে তাকে বিশ্বাস করছেন এবং এই জন্যই তাকে কিন্তু বলা হচ্ছে একটা ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি। এবং ইস্যুইং ব্যাংক বা কনফার্মিং ব্যাংকে তার যে স্টেটমেন্টটা নমিনেটেড ব্যাংক দিচ্ছে সেটা কিন্তু তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এখন বেনিফিশিয়ারি যদি এমন হয় যে আপনি যে নমিনেটেড ব্যাংকের কথা উল্লেখ করে দিলেন, সে তাকে ডকুমেন্ট না দিয়ে অন্য আরেকটা ব্যাংকের মাধ্যমে ডকুমেন্টটা সে আপনার কাছে ফরওয়ার্ড করলো এবং এই ডকুমেন্টটা আপনি রিসিভ করার পর দেখলেন যে ডকুমেন্টটা কমপ্লাইট, কিন্তু তারপরেও কিন্তু আপনি ওই ডকুমেন্টটা লেট প্রেজেন্টেশন আপনি ধরতে পারবেন। কেন ধরতে পারবেন? আপনার লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন যদি 10 তারিখ হয়, আপনি আপনার যে ব্যাংকে আপনি নমিনেটেড করেছেন সেই ব্যাংকে যদি সে 10 তারিখই জমা করে এবং সে যদি স্টেটমেন্ট দিয়ে দেয়, আপনি কিন্তু সেটাকে বিশ্বাস করছেন। কিন্তু সে যদি ওই নমিনেটেড ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে 10 তারিখই আপনার সে ডকুমেন্টটা জমা করলো এবং সেই ডকুমেন্টটা স্বভাবতই আপনার কাছে আস্তে আস্তে 13, 14 বা 15 তারিখ হয়ে যাবে। তো আপনি যেদিন রিসিভ করবেন ডকুমেন্টটা, আপনি যদি দেখেন সেটা 13 তারিখ, 12 তারিখ বা 15 তারিখ, আপনার কাছে কিন্তু সেটা ডকুমেন্টটা লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন থেকে সে কিন্তু ওভারল্যাপ করলো, অর্থাৎ সে প্রেজেন্টেশন ডেটের পরে সেই ডকুমেন্টটা আপনার কাছে রিসিভ হলো। এখানে আপনি এটাকে লেট প্রেজেন্টেশন হিসেবে ডিসক্রিমিনেন্সি আপনি কোড করতে পারবেন, কারণ সে কিন্তু আপনি যাকে নমিনেটেড করেছেন সে ব্যাংক ইউজ না করে সে ভিন্ন আরেকটা ব্যাংক ইউজ করেছে। এখন যদি নমিনেটেড ব্যাংকের মাধ্যমে ডকুমেন্টটা 10 তারিখ রিসিভ হয়ে আপনার কাছে আস্তে আস্তে 15 তারিখ হয়ে যেত, আপনি কিন্তু সেটাকে ডিসক্রিমিনেন্সি কোড করতেন না। কিন্তু অন্য ব্যাংকের মাধ্যমে হয়ে আসার কারণে যেই সেটা 10 তারিখের পরের কোনো একটা ডেট হলো, আপনি কিন্তু প্রেজেন্টেশন এক্সপায়ার্ড বলে আপনি কিন্তু ডিসক্রিমিনেন্সি ধরতে পারবেন। এক্ষেত্রে ওই ব্যাংক যদি তার ফরওয়ার্ডিং শিডিউল উল্লেখ করেও দেয়, তাহলেও কিন্তু আপনি সেটা কনসিডার করবেন না, আপনার কাছে সেটা ডকুমেন্ট ডিসক্রিমিনেন্সি হিসেবেই কাউন্ট করবেন। আমরা কিন্তু এখনো ওই যে নমিনেটেড ব্যাংককে কেন ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি বলছি সেটা নিয়ে আলোচনা করছি।
দেখেন ইউসিপি আর্টিকেল 35 কি বলছে দেখেন, আপনি পজ দিয়ে এই আর্টিকেলটা পড়ে নেবেন, অথবা আমি আপনাদের সবার কাছে এই আর্টিকেলগুলো আছে, ইউসিপি 600 আছে, আপনারা পড়ে নেবেন। এই আর্টিকেল 35 কি বলছে দেখেন, আপনি যখন একটা নমিনেটেড ব্যাংকের নাম উল্লেখ করলেন এবং বেনিফিশিয়ারি নমিনেটেড ব্যাংকে তার ডকুমেন্ট জমা করলো, নমিনেটেড ব্যাংক দেখলো ডকুমেন্ট প্রেজেন্টেশন হচ্ছে কমপ্লাইট প্রেজেন্টেশন এবং সে সেটা ফরওয়ার্ড করে দেবে, মাস্ট ফরওয়ার্ড, আপনারা জানেন যে সে তার দায়িত্ব হচ্ছে ফরওয়ার্ড করে দেবে, ইস্যুইং ব্যাংকের কাছে ফরওয়ার্ড করবে, অথবা তার যদি কনফার্ম এলসি হয় কনফার্ম ব্যাংকের কাছে ফরওয়ার্ড করবে। এখন ফরওয়ার্ড করার আগে আমি আগের যেটা বলেছি, সে যদি অ্যাক্ট অ্যাজ এ নমিনেটেড ব্যাংক, অর্থাৎ সে যদি নেগোশিয়েট বা অনার করে, তাহলে কিন্তু এলসি ইস্যুইং ব্যাংক তাকে রিইম্বার্স করতে বাধ্য। এক্ষেত্রে মনে করেন সে আসলে নমিনেশন হিসেবে সে অনারও করলো না, নেগোশিয়েটও কিছু করলো না, সে শুধু ডকুমেন্টটা চেক করলো এবং কমপ্লেন প্রেজেন্টেশন সেই ডকুমেন্টে ইস্যুইং ব্যাংকের বরাবরে বা কনফার্ম ব্যাংকের বরাবরে সেটা সেন্ড করলো। এখন এই যে ইস্যুইং ব্যাংকের কাছে আসার পথে কিংবা কনফার্মিং ব্যাংকের কাছে আসার পথে, অথবা কনফার্মিং ব্যাংক ডকুমেন্টটা পেলো, কনফার্মিং ব্যাংক এখন ইস্যুইং ব্যাংকের বরাবর সে ডকুমেন্টটা পাঠালো, এর মধ্যে যদি ডকুমেন্টটা হারিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই এলসি ইস্যুইং ব্যাংক এই যে নমিনেটেড ব্যাংকে অর্থাৎ তাকে কিন্তু সে রিইম্বার্স করতে বাধ্য। এখন যদি কোনো নমিনেটেড ব্যাংক সে অনার বা নেগোশিয়েট না করবে বা নেগোশিয়েট করবে, বা কনফার্মিং ব্যাংক অনার করবে বা নেগোশিয়েট করবে, কিংবা নমিনেটেড ব্যাংকে রিইম্বার্স করবে, অর্থাৎ আমার কথা হচ্ছে, যেটা সহজ কথা, এখানে আর্টিকেল 35 যেটা বলছে সেটা হলো নমিনেটেড ব্যাংক এলসিতে যাকে নমিনেটেড ব্যাংক বলা হচ্ছে, সে যদি ডকুমেন্ট পাঠানোর সময় ডকুমেন্ট রাস্তায় হারিয়ে যায়, তারপরেও কিন্তু তাহলে ইস্যুইং ব্যাংক বা কনফার্মিং ব্যাংক তাকে কিন্তু সেই পেমেন্টটা রিইম্বার্স করতে বাধ্য, কিংবা ইস্যুইং ব্যাংক বা কনফার্মিং ব্যাংক অনার বা নেগোশিয়েট করতে বাধ্য। কারণ হচ্ছে আমি আমার একজন যে ব্যাংককে আমি কিন্তু এখানে আমার পার্টনার হিসেবে আমি এলসিতে উল্লেখ করে দিলাম, নমিনেশন দিলাম, যে ফিল্ড যে অ্যাভেলেবেল উইথে আমি তার নাম দিয়ে দিলাম, তার মানে হচ্ছে সে আমার এখানে ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করছে। সে যদি ডকুমেন্ট হারিয়ে ফেলে, মানে ট্রানজিটে লস্ট হয়ে যায়, তাহলে কিন্তু এলসি ইস্যুইং ব্যাংক এবং বা কনফার্মিং ব্যাংক তাকে পেমেন্ট করতে বাধ্য, বা ওই ডকুমেন্টটা ফটোকপি সে কালেক্ট করে যেভাবে হোক অনার বা নেগোশিয়েট করে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করতে বাধ্য। অর্থাৎ যেটা হচ্ছে, আমার মনোনীত প্রতিনিধি যদি ডকুমেন্ট সেন্ড করার সময় হারিয়ে ফেলে, তাকে কিন্তু আমার রিইম্বার্স করতে হবে, পেমেন্ট করতে হবে, এটাই এখানে বোঝানো হয়েছে। এই জন্যই আমরা নমিনেটেড ব্যাংকে একটা ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি হিসেবে বলে যাচ্ছি। কিন্তু বেনিফিশিয়ারি যদি আমি যাকে নমিনেটেড ব্যাংক হিসেবে এলসিতে উল্লেখ করলাম তাকে বাইপাস করে অন্য একটা ব্যাংকের মাধ্যমে আমার কাছে ডকুমেন্ট পাঠাতে চায়, সেই ডকুমেন্ট যদি ট্রানজিটে হারিয়ে যায়, তাহলে কিন্তু এলসি ইস্যুইং ব্যাংক পেমেন্ট করতে বাধ্য না, বা কনফার্মিং ব্যাংক বাধ্য না। এই যে এখানে বলা আছে, বাট দে হ্যাভ নো অব্লিগেশন ইফ দ্য বেনিফিশিয়ারি সেন্ড দ্য ডকুমেন্ট ডিরেক্টলি। সে যদি সরাসরি নিজে ডকুমেন্ট কুরিয়ারের মাধ্যমে ইস্যুইং ব্যাংকের বরাবর পাঠাতে চায়, অথবা অন্য আরেকটা ব্যাংকের মধ্যে পাঠাতে চায়, তাহলে কিন্তু ডকুমেন্ট হারিয়ে গেলে এই বেনিফিশিয়ারিকে পেমেন্ট করতে কিন্তু ইস্যুইং ব্যাংক বা কনফার্মিং ব্যাংক বাধ্য না। তাহলে আসলে বিষয়টা কি হচ্ছে, হয় দ্য বেনিফিশিয়ারি বাইপাস দ্য নমিনেটেড ব্যাংক, ইস্যুইং ব্যাংক বা কনফার্মিং ব্যাংক হ্যাজ নো অব্লিগেশন টু দ্য মেক পেমেন্ট। এখন আমরা অ্যাভেলেবেল উইথের সাথে অ্যাভেলেবেল বাইয়ের কিছু রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করব। প্রথমে যদি থাকে অ্যাভেলেবেল উইথ ইস্যুইং ব্যাংক থাকে, তাহলে ইস্যুইং ব্যাংক অ্যাভেলেবেল বাইয়ের যে আমরা 4টা মেথডের কথা বলেছি, সে আসলে ইস্যুইং ব্যাংক কোন কোন মেথডগুলো ইউজ করতে পারবে। যদি ফিল্ড 41A তে অ্যাভেলেবেল উইথ ইস্যুইং ব্যাংক বলা থাকে এবং অন্য কোনো নমিনেটেড ব্যাংকের কথা বলা না থাকে, সেক্ষেত্রে এলসির যে সংজ্ঞা আমরা আর্টিকেল 2তে পড়েছি, এলসির যে সংজ্ঞা, আপনারা সংজ্ঞাটা পজ দিয়ে পড়ে নেবেন, এবং 7A1 যে আর্টিকেল 7A1 যেটা বলা হচ্ছে, প্রোভাইডেড দ্য স্টিপুলেটেড ডকুমেন্ট আর প্রেজেন্টেড টু দ্য নমিনেটেড ব্যাংক অর টু দ্য ইস্যুইং ব্যাংক অ্যান্ড দে, আচ্ছা, যদি প্রেজেন্টেশন কমপ্লায়েন্ট হয়, ইস্যুইং ব্যাংক মাস্ট অনার। সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গিয়েছিল, আনএভয়েডেবল সার্কামস্টেন্স। আমি আবার শুরু করছি। সেটা হচ্ছে, যখন অ্যাভেলেবেল উইথ ইস্যুইং ব্যাংক থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাভেলেবেল বাইয়ে কোন 3টি মেথড বা কোন মেথডগুলো ইউজ করব, যে মেথডগুলো আমরা আগে আলোচনা করেছিলাম যে অনার এবং নেগোসিয়েশনের মধ্যে।
এ বা 1A স্পেসিফিক্যালি একদম সুনির্দিষ্টভাবে বলা আছে ইস্যুইং ব্যাংক মাস্ট অনার ইফ দ্য ডকুমেন্ট বা ইফ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল বাই সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট অর অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ উইথ দ্য ইস্যুইং, অর্থাৎ ইস্যুইং ব্যাংকের বরাবরে, অর্থাৎ এই যে যদি অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক এবং যদি অ্যাভেলেবল বাই সাইড পেমেন্ট, বাই ডেফার্ড পেমেন্ট অথবা বাই অ্যাকসেপ্টেন্স থাকে, তাহলে ইস্যুইং ব্যাংক সেটা কি করবে? মাস্ট অনার করবে। দেন আবার কি বলা হচ্ছে, যদি এলসিটা ইস্যুইং ব্যাংকের বরাবরে যদি বাই পেমেন্ট থাকে, বাই ডেফার্ড পেমেন্ট থাকে বা বাই অ্যাকসেপ্টেন্স থাকে অথবা বাই নেগোসিয়েশন উইথ নমিনেটেড ব্যাংক থাকে, সেক্ষেত্রেও কিন্তু নমিনেটেড ব্যাংক যদি কোনো ডিড নট অ্যাক্ট, সে কোনো অ্যাক্ট নাও করে এবং নমিনেটেড ব্যাংক তার দায়িত্ব অনুযায়ী সেই ইস্যুইং ব্যাংকের কাছে ডকুমেন্ট ফরওয়ার্ড করে দেয়, সেক্ষেত্রে ইস্যুইং ব্যাংক মাস্ট অনার। অর্থাৎ এখানে নমিনেটেড ব্যাংক অ্যাক্ট করুক বা না করুক, নমিনেটেড ব্যাংকের বরাবর যদি বাই নেগোসিয়েশন উইথ নমিনেটেড ব্যাংক থাকে, তাহলেও কিন্তু ইস্যুইং ব্যাংককে অনার করতে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আর্টিকেল 7 যে এবিসি গুলো আমরা যদি একসাথে, বা আর্টিকেল 2 যদি একসাথে আমরা মেশাই, তাহলে আমরা দেখতে পাবো ইস্যুইং ব্যাংক শুধুমাত্র এখানে অনার করবে। অর্থাৎ অ্যাভেলেবল বাই এর পর এখানে আপনি শুধুমাত্র সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট কিংবা অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন। এখানে আপনি কখনোই বাই নেগোসিয়েশন দিতে পারবেন না, কারণ হচ্ছে ইস্যুইং ব্যাংক নেগোশিয়েট করতে পারে না। তাহলে আমরা একটা রিলেশন পেলাম, অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক যদি থাকে, তাহলে অ্যাভেলেবল বাই সাইড পেমেন্ট, বাই ডেফার্ড পেমেন্ট অথবা বাই অ্যাকসেপ্টেন্স, এই তিনটা আমরা রিলেশন খুঁজে বের করলাম। দেন যদি অ্যাভেলেবল উইথ কনফারিং ব্যাংক থাকে, তাহলে অ্যাভেলেবল বাই আমরা কোনটা ব্যবহার করব? আর্টিকেল 8 এর এতে কিন্তু বলা আছে, একদম আপনি এটা একটা পজ দিয়ে পড়ে নেবেন, সেটা হচ্ছে নমিনেটেড ব্যাংক দ্যাট দেখে কনস্টিটিউট কমপ্লেইন প্রেজেন্টেশন যদি হয়, কনফারিং ব্যাংক মাস্ট অনার করবে যদি ইফ দ্য ক্রেডিট অ্যাভেলেবল বাই সাইড পেমেন্ট থাকে, বাই ডেফার্ড পেমেন্ট থাকে বা বাই অ্যাকসেপ্টেন্স থাকে উইথ দ্য কনফারিং ব্যাংক, তাহলে এই যে কনফারিং ব্যাংক অবশ্যই সেটা অনার করবে। আবার 15B তে কি বলা হচ্ছে, when a conferring bank determine that a presentation is complying, it must honor or negotiate it and forward to the document to the issuing bank। অর্থাৎ যদি ডকুমেন্ট কমপ্লাইন্ট ডকুমেন্ট হয়, সে অনারও করতে পারবে, অর্থাৎ এই তিনটা পেমেন্ট মেথড ইউজ করতে পারবে, অথবা সে নেগোশিয়েটও করতে পারবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কনফারিং ব্যাংক অনলি নেগোশিয়েট হয় দ্য ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইট বাই নেগোসিয়েশন। অর্থাৎ এখানে অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন যদি থাকে, তাহলে কনফারিং ব্যাংক নেগোশিয়েট করতে পারবে। আর এমনিতেই সেই সাইড পেমেন্ট হলে, ডেফার্ড পেমেন্ট হলে, অ্যাকসেপ্টেন্স হলে সে কিন্তু অনার করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবল উইথ কনফারিং ব্যাংক যদি থাকে, সেক্ষেত্রে অ্যাভেলেবল বাইয়ে আমরা কিন্তু বাই সাইড পেমেন্ট, বাই ডেফার্ড পেমেন্ট, বাই অ্যাকসেপ্টেন্স এবং বাই নেগোসিয়েশন চারটাই কিন্তু ইউজ করতে পারবো। যদি বাই নেগোসিয়েশন থাকে, অবশ্যই সেটা কিন্তু অ্যাভেলেবল উইথ কনফারিং ব্যাংক কিন্তু হতে হবে। What conferring bank does in case where credit is available either by payment or by deferred payment or by acceptance or by negotiation but nominated bank did not act its nomination, conferring bank must honor। অর্থাৎ যদি এমন হয় যে নমিনেটেড ব্যাংক সে কোনো কিছুই করলো না, সে তার নমিনেশন অনুযায়ী যে অ্যাক্ট করার কথা সেটা করলো না, তাহলে কনফারিং ব্যাংক মাস্ট এখানে অনার করবে। অর্থাৎ সেক্ষেত্রে কনফারিং ব্যাংকের মেথড হবে শুধু তিনটা, সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট এবং অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, এখন আমরা রিলেশন দেখি নমিনেটেড ব্যাংক যদি থাকে, অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক। এখানে 15C তে কি বলা হচ্ছে আর্টিকেলের, হয় এ নমিনেটেড ব্যাংক ডিটারমাইন্স দ্যাট প্রেজেন্টেশন ইজ কমপ্লায়েন্ট অ্যান্ড অনার্স অর নেগোশিয়েট। অর্থাৎ নমিনেটেড ব্যাংক অনারও করতে পারবে, নেগোশিয়েটও করতে পারবে। কিন্তু নমিনেটেড ব্যাংক কখন নেগোশিয়েট করতে পারবে? যখন ক্রেডিট অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক এবং অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন যদি থাকে, সেক্ষেত্রে নমিনেটেড ব্যাংক নেগোসিয়েশন করতে পারবে। তাহলে আমরা এখানে কি দেখলাম দেখেন, এই যে আমরা তিনটা স্লাইড লিখলাম, রিলেশন বিটুইন ক্রেডিট অ্যাভেলেবল উইথ এবং অ্যাভেলেবল বাইয়ের মধ্যে যে সম্পর্ক যদি আমরা বিল্ড আপ করতে চাই, সেক্ষেত্রে যদি ইস্যুইং ব্যাংক থাকে, ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক থাকে, তাহলে বাই সাইড পেমেন্ট, অ্যাভেলেবল বাই সাইড পেমেন্ট থাকবে, অ্যাভেলেবল বাই ডেফার্ড পেমেন্ট থাকবে, অ্যাভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স থাকতে পারবে। কিন্তু
অ্যাভেলেবেল বাই নেগোসিয়েশন থাকার কোনো সুযোগ নেই। আর কনফারিং ব্যাংক, নমিনেটেড ব্যাংক উভয় ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল উইথ কনফারিং ব্যাংক, অ্যাভেলেবেল উইথ নমিনেটেড ব্যাংক যদি থাকে তাহলে অ্যাভেলেবেল বাই সবগুলো কিন্তু ইউজ করতে পারবো। অর্থাৎ অ্যাভেলেবেল উইথ নমিনেটেড ব্যাংক, সে ধরেন এবিসি ব্যাংক চায় না, তাহলে অ্যাভেলেবেল উইথ এবিসি ব্যাংক চায় না, অ্যাভেলেবেল বাই সাইড পেমেন্ট, বাই ডেফার্ড পেমেন্ট, বাই অ্যাকসেপ্টেন্স, বাই নেগোসিয়েশন সবগুলি হবে। আবার নমিনেটেড ব্যাংকের ক্ষেত্রেও এই একটু নমিনেটেড ব্যাংকের কথা বললাম, আর যদি কনফারিং ব্যাংক হয় স্পেসিফিক একটা ব্যাংকের নাম যদি আমি উল্লেখ করে দিই, সেও কিন্তু সাইট, ডেফার্ড, অ্যাকসেপ্টেন্স এবং নেগোসিয়েশন সব ধরনের মেথড কিন্তু সে ইউজ করতে পারবে। আচ্ছা, এখন একটা যদি আপনার ড্রাফট থাকে, এলসিতে যদি ড্রাফট থাকে, কোন ধরনের ক্রেডিট অ্যাভেলেবিলিটির সাথে কোন ধরনের ড্রাফট থাকবে সেটার একটা সম্পর্ক আমরা এখানে একটু ছোট্ট করে দেখি। সেটা হলো, আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ড্রাফট মাস্ট নট কোম্পানি ড্রাফট, যদি আপনি বাই ডেফার্ড পেমেন্ট থাকেন তাহলে কিন্তু আপনি এলসিতে কখনোই ড্রাফট চাইতে পারবেন না। ডেফার্ড পেমেন্ট থাকলে আপনার এলসিতে ড্রাফট চাওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি অন্যগুলো হয়, যে বাই পেমেন্ট হয়, বাই নেগোসিয়েশন হয়, বাই অ্যাকসেপ্টেন্স হয়, তাহলে কিন্তু আপনি ড্রাফট চাইতে পারেন। এক্ষেত্রে ড্রাফট যদি চান, আপনি ড্রাফট কার বরাবর ড্রন হবে আমি এই ছকের মাধ্যমে সেটা উল্লেখ করার চেষ্টা করেছি। সেটা হলো, আপনার যদি হয় ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক যদি থাকে, এবং আপনি যদি বাই পেমেন্ট, বাই নেগোসিয়েশন এবং বাই অ্যাকসেপ্টেন্স এই তিনটার ক্ষেত্রে যদি ড্রাফট চান, আপনার বাই পেমেন্ট যদি হয় যেটা সাইড পেমেন্ট, সেক্ষেত্রে অবশ্যই ড্রাফট ড্রন অন ইস্যুইং ব্যাংক হতে হবে। অর্থাৎ ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক যদি থাকে, আপনি যদি ড্রাফট চান, সেই ড্রাফটটা অবশ্যই বাই পেমেন্ট, ক্রেডিট অ্যাভেলেবল বাই যদি বাই পেমেন্ট হয় তাহলে ড্রাফট অবশ্যই ইস্যুইং ব্যাংকের বরাবর ইস্যু করতে হবে। দেন নেগোসিয়েশন, আপনারা জানেন ইস্যুইং ব্যাংকের ক্ষেত্রে নেগোসিয়েশন নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ ইস্যুইং ব্যাংক কখনো নেগোশিয়েট করতে পারে না। আর যখন ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স যদি হয়, তাহলে ড্রাফট যদি আপনি চান, ড্রাফট মাস্ট বি ড্রন অন ইস্যুইং ব্যাংক। এখন বাই অ্যাকসেপ্টেন্স যদি থাকে, আপনাকে কিন্তু অবশ্যই ড্রাফট এখানে চাইতে হবে। আর যদি বাই পেমেন্ট, বাই নেগোসিয়েশন থাকে, আপনার ড্রাফট কিন্তু অপশনাল। বাই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে ড্রাফট ম্যান্ডেটরি, এবং এটা আপনার যে ওপিনিয়ন, আপনার আইসিসির যে ওপিনিয়ন R398-এ কিন্তু এটার কথা উল্লেখ করা হচ্ছে। এখন ড্রাফট যদি আপনি চান, এখানে কিন্তু অবশ্যই চাইতে হবে, আর এগুলোতে আপনি চাইতে পারেন, চাইলে কার উপর ড্রন অন হবে সেটি নিয়ে আমরা কথা বলছি। মনে রাখবেন, বাই ডেফার্ড পেমেন্টে আপনি কখনো ড্রাফট চাইতে পারবেন না। আচ্ছা, ক্রেডিট অ্যাভেলেবল উইথ যদি নমিনেটেড ব্যাংক হয়, সেক্ষেত্রে যদি বাই পেমেন্টের ক্ষেত্রে আপনি যদি ড্রাফট চান, সেক্ষেত্রে অবশ্যই সেটা নমিনেটেড ব্যাংকের উপর ড্রন অন হতে হবে। আর যদি বাই নেগোসিয়েশন হয়, ড্রাফট ড্রন অন ইস্যুইং ব্যাংক হতে পারে, অথবা আদার দেন নমিনেটেড ব্যাংক হতে পারে। এটা আমরা সে আর্টিকেল 2 এর ডেফিনেশন থেকে জেনেছি। অর্থাৎ আপনি যদি ক্রেডিট অ্যাভেলেবল উইথ যে ব্যাংকই থাকে, ইস্যুইং ব্যাংক হোক, নমিনেটেড ব্যাংক হোক, আপনি যখন বাই পেমেন্টে ড্রাফট চাইবেন, সেক্ষেত্রে যে ব্যাংকের কথা বলা থাকবে সেই ব্যাংকের বরাবরে ড্রাফটটি ইস্যুইং হতে হবে। অর্থাৎ যে ড্রন অন ইস্যুইং ব্যাংক, ড্রন অন নমিনেটেড ব্যাংক। বাই নেগোসিয়েশন যদি থাকে, আপনি ইস্যুইং ব্যাংক, এখানে বাই নেগোসিয়েশনের এটা নট অ্যাপ্লিকেবল, কারণ ইস্যুইং ব্যাংক নেগোশিয়েট করতে পারবে না। আর যে নমিনেটেড ব্যাংক থাকে, সে নেগোশিয়েট করতে পারবে। সেক্ষেত্রে ড্রাফটটা অবশ্যই যে নমিনেটেড ব্যাংক আছে সেই ব্যাংক ছাড়া অন্য যে কেউ, সেটা ইস্যুইং ব্যাংক অথবা আদার দেন নমিনেটেড ব্যাংক, অন্য কোনো, অর্থাৎ থার্ড আরেকটা ব্যাংকের, দ্বিতীয় আরেকটা ব্যাংকের উপর ড্রন অন হতে হবে। আর বাই অ্যাকসেপ্টেন্স যদি হয়, আপনি যার যে ব্যাংকের কথা বলা থাকবে, ড্রাফট অবশ্যই তার উপর ইস্যু হতে হবে। যেমন বাই পেমেন্টে যেরকম ইস্যুইং ব্যাংকের উপর ড্রন করতে হবে, নমিনেটেড ব্যাংকের উপর ড্রন করতে হবে, ঠিক এখানেও কিন্তু সেই একই। আপনি বাই অ্যাকসেপ্টেন্সে অবশ্যই ড্রাফট যদি অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক থাকে, ইস্যুইং ব্যাংকের বরাবর ড্রাফট ড্রন করতে হবে। অ্যাভেলেবল উইথ যদি নমিনেটেড ব্যাংক থাকে, ড্রাফট অবশ্যই নমিনেটেড ব্যাংকের উপর ড্র করতে হবে। এখানে এই ড্র করার সিদ্ধান্তগুলো যে আইসিসির ওপিনিয়ন থেকে আসছে, সেটা হচ্ছে TS 661 রিভিশন এবং R628 থেকে। তাহলে আপনারা এই ছকটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই অ্যাভেলেবিলিটির সাথে ড্রাফটের যে সম্পর্ক, সেটা খুব সহজে মনে থাকবে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল, শেষ করার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এতক্ষণ অ্যাভেলেবিলিটি নিয়ে আলোচনা করেছিলাম। নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত আর্টিকেল 6 নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।